হ্যালো, কেমন আছেন বন্ধুরা? আপনাদেরকে কিছুক্ষণ বসিয়ে রাখার জন্য খুবই দুঃখিত। অভ্যাসবশত আম, আমি যেভাবে নর্মালি কথাবার্তা বলে থাকি তার থেকে একটু ভিন্ন ধরনের টেকনিক্যাল সেটআপের কারণে আজকে দেখা যাচ্ছে একটু হচপচ হয়ে গিয়েছে। আমি লাইভের অ্যানাউন্সমেন্ট করেছিলাম বেশ কিছুক্ষণ আগে, কিন্তু দুঃখজনকভাবে ওই যে টেকনিক্যাল গলবের কারণে একটু সময় লাগলো আসতে। আমার যেহেতু এটি কুটির শিল্প, সো আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করছেন, এই জন্য আমি খুবই কৃতজ্ঞ। এবং আগের মতো আসলে খুব বেশি সময় নিয়ে আসা হয় না দেখে আম, আপনাদের হয়তো সব কথা হতে দিতে পারি না। একটু টেকনিক্যালি চেক করে দেখি। হ্যাঁ, সাউন্ড পাওয়া যাচ্ছে। সো আজকে শুক্রবার গেল, কার কি অবস্থা বলেন? অনেকদিন আসলে আপনাদের সাথে কথাবার্তা বলা হয় না, বন্ধুদেরকে খুব মিস করি। আহ, আমরা তো হচ্ছি কি বলবো, টিপিক্যাল যেটাকে বলা হয় আর কি, রেলিক, ডাইনোসর প্রজাতির রেলিক আর কি। আহ, মানে ব্লগিং করতে করতে হাত পা সব পচে গিয়েছে, এই জন্য হয়তো নতুন কোনো কথা আমাদের কাছ থেকে আর শুনবেন না। সেই জন্যই হয়তো অনেকে হতাশা হন। আমার গত কয়েকটা ভিডিও যারা দেখেছেন তারা জানেন যে আমি নর্মালি যে টোনে কথা বলে থাকি, যেসব বিষয় নিয়ে কথা বলে থাকি, আম, তার থেকে একটু ভিন্ন ধর্মী কথাবার্তা বলা শুরু করেছি ইদানিং, এবং এটা অনেকেই দেখতে পাচ্ছি অনেকে পছন্দ করছেন না, অথবা অনেকে আগ্রহ হারিয়ে ফেলেছেন। তাদের জন্য আমি কি বলবো, আহ, তাদের প্রতি দুঃখিত, কারণ আসলে আম, আমি চেয়ারটা একটু উঠে বসি না। হ্যাঁ, দ্যাটস বেটার। হ্যাঁ, তাদের জন্য দুঃখিত আর কি। আচ্ছা, কয়েকজনের মন্তব্য দেখতে পাচ্ছি। আম, ইমরোজ আহমেদ বলছেন, ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আমি পুরো সপ্তাহটা খুব ব্যস্ত ছিলাম, এবং আজকেও একদম গত 3-4 ঘন্টা আগ পর্যন্ত আসলে কাজ করতে হয়েছে, এবং কিন্তু কাজ করার শেষে এখন বেশ ভালো বোধ করছি। শুক্রবার শুরু হয়েছে, এখানে শুক্রবারের পরে শনিবার রবিবার ছুটির দিন থাকে, উইকেন্ড থাকে। উইকেন্ডে মোটামুটি ভালোই বোধ করছি। এবং ভালো বোধ করার আরও কিছু কারণ আছে, এটা কিছুক্ষণ পরে হয়তো আরও ব্যাখ্যা করে বলবো। ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট একটু মনের মধ্যে ফুরফুরে ভাব আসছে, এই আর কি। আবুল ফজল ইবনে মুবারক, উনি বলছেন, বিশিষ্ট ফটোশপ বিজ্ঞানী ব্রাহ্মণবাড়িয়া নিবাসী ডক্টর জাহাঙ্গীর। ও ম্যান, আপনারা খামোখাই টান মেরে নিয়ে চলে আসেন কেন? মুসলমান হিন্দু এগুলো আনার দরকার তো নাই। আসছে নর্মাল কথা বলি, আর কি বলেন, সাধারণ মানুষ সাধারণ কথা বলতেছি, খামোখা হিন্দু মুসলিম নাস্তিক টাস্তিক এগুলো ছাড়া কি কথা বলা যায় না? হ্যাঁ, খামোখা আপনারা আমাকে কষ্ট দেন কেন, আমি বুঝি না। তো যাই হোক, আজকের ব্যাকগ্রাউন্ডটা কেমন একটা মন্তব্য করেন। সেদিন একজন বললেন যে খুব ভালো হয়েছিল, কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এটা একজনে কপিরাইট ক্লেম মেরে দিয়েছে, এটা যেহেতু আমি বানাই নাই। সুতরাং একজন বলে বসলো যে এটা তো ভাই কপিরাইটেড ম্যাটেরিয়াল। সো ওইটা আর ব্যবহার করতে পারছি না, যদিও এটা আমার খুবই পছন্দ ছিল, এক ধরনের ক্লাউডি একটা ব্যাপার, এটার মতন আর কি। সো দুঃখজনক হলেও সত্য, এটা আমি রাখতে পারছি না। তো এটা কেমন হয় একটু বলেন, এই আর কি। Hello, I can see Faisal Said Al Muttar is watching. I'm really glad that you could make it. Those who don't know him, he's my fellow Iraqi brother, very prominent personality in the United States. I'm really glad that you're watching. Unfortunately, Faisal, I don't know Arabic. All I know other than English is Bengali. Um, so um, unfortunately, I will have to continue talking in Bengali. Maybe I'll do a English one with you someday. And I did invite you before, so yeah, another day with you, we're gonna hopefully talk about things. So going back to Bengali, let's just put a like with Faisal's. So I can see that Imroz Ahmed is saying lively. আমি গুগলে সার্চ করতেছি কিভাবে লাইভ করা যায় আপনার মতো। অলরাইট, ওয়েলকাম, ওয়েল ডান। যত বেশি লাইভ হবে ততই তো সবাই লাইভ হয়ে যাবে, তাই না? মনে হচ্ছে যেন যে লাইভে থাকে সেই জীবিত আছে, আর বাকি সবাই ডেড, উইচ ইজ নট গুড। কাম অন, এভরিবডি শুড বি লাইভ। এখন লাইভ থাকা আর অ্যালাইভ ফিল করা দুইটা কিন্তু ভিন্ন জিনিস। এটা নিয়ে বিশাল আলোচনা হতে পারে, এটা নিয়ে আসলে আলোচনা হওয়া উচিত যে হোয়াট ডু ইউ মিন বাই ফিলিং অ্যালাইভ। জীবিত থাকা, অনেকে বলে না জীবন যাপন করা আর জীবন ধারণ করা। বাংলা ভাষা খুবই দুর্দান্ত একটা ভাষা, আমার খুবই ভালো লাগে।
জীবন যাপন করা আর জীবন ধারণ করা, ফ্যান্টাস্টিক কনসেপ্ট, ফ্যান্টাস্টিক। আচ্ছা, আবুল ফজল ইবনে মোবারক বলছেন এই ব্যাকগ্রাউন্ডটা মহাকাশ যাত্রার দৃশ্যের মতন। ওকে, আই লাইক ইট। হ্যাঁ, মহাকাশ যাত্রা, ইয়েস। মানে ওয়েল, আমরা তো আমাদের একজন প্রখ্যাত বিজ্ঞানী, সে রিসেন্টলি বলছে যে আমাদের শরীর নাকি আসলে স্টার ডাস্ট দিয়ে তৈরি, অর্থাৎ বিলিয়ন বিলিয়ন বছর আগে কোথাও কোনো একটা স্টার বিস্ফোরিত হয়ে ধ্বংস হয়ে গিয়েছিল, তার যে ছাই, সেই ছাই ছিটকায় পরে হয়তো পৃথিবীর দিকে আসছিল এবং সূর্য তৈরি হয়েছে, সূর্য থেকে পৃথিবী আসছে, পৃথিবীর মাটি থেকে আসলে আমাদের এই দেহ, নশ্বর দেহ গঠিত। সুতরাং উই আর মেড অফ স্টার ম্যাটেরিয়াল, এভাবে বলে। এটা দিয়ে আসলে সে মানুষকে এক ধরনের মহাবিশ্বের একটা অংশ তৈরি করে ফেলতে চায়। আমার কাছে খুবই ভালো লাগছে কনসেপ্টটা। আপনারা লোকটার নাম সম্ভবত ব্রায়ান কক্স, যারা তাকে জানেন, ইয়াং, ওয়েল দেখতে ইয়াং, কিন্তু চুল টুল পেকে গেছে আমার মতোই। সো এই আর কি, ইটস রিয়েলি গুড। বলছে উই আর মেড অফ স্টার ম্যাটেরিয়াল। সো মহাকাশ যাত্রা, ডেফিনেটলি। রেজওয়ান প্রতীক বলছেন নেম দ্য মোস্ট বিউটিফুল মুভিজ ইউ হ্যাভ এভার সিন। সি, দিস ইজ সামথিং আই ক্যান টক অ্যাবাউট, দিস ইজ গুড। এইসব হিন্দু মুসলিম বলশিট বাদ দিয়ে আমরা আসলে সিনেমা নিয়ে কিছুক্ষণ কথা বলি। দ্যাটস সামথিং আই ক্যান টক ফর আওয়ার্স। But before I do that, let me have a quick read about the other অন্যান্য যে কমেন্টগুলো আছে এগুলো কি বলছে। I heard about you from তরুণ চক্রবর্তী and I hope to meet you one day. Keep your spirit up. Thank you. In fact, তরুণ চক্রবর্তী ভাইয়ের সাথে কালকে সম্ভবত একটা কথা বলার চান্স আছে, যদিও সম্ভাবনা আছে অনিবার্য কারণবশত এটা পিছায় যাওয়ার, বাট এটা আমি আসলে ঘোষণা দিতে পারছিলাম না, এই আর কি। বা তরুণদার সাথে আমার আসলে অনেকদিন ধরেই পরিচয় এবং উনি তো এখন ড্রিমল্যান্ডে চলে গিয়েছে। অমর আসাদ বলছেন সিনেমা দেখেন আরিফ ভাই, ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক 2016 এই বছরের গ্রেট ফিল্মগুলোর একটা। বাই দ্য ওয়ে, ঘরোয়া পরিবেশে পিছনে বুকশেলফ ব্যাকগ্রাউন্ড আমার বেশি ভালো লেগেছিল। ওকে, ঝামেলাটা হচ্ছে কি, আমার পিছনের যে বুকশেলফটা, এটা আসলে আমি আমার ফার্নিচার একটু চেঞ্জ করছি, এভাবে করে ঘুরায় ফেলছি, এখন বুকশেলফটা আমার ডান দিকে। সো ডান দিকে হওয়ার কারণে এটা ক্যামেরায় আসতেছে না। সো আমার পিছনে এখন এক ধরনের নাইস কিছু ওয়াল আছে, সেই জন্য আমি ওখানে রাখছি। ও, জামিল হায়দার বলছেন কার্ল সেগান। এটা কি কার্ল সেগান বলছে উই আর মেড অফ স্টার ম্যাটেরিয়াল? আমি ব্রায়ান কক্সের মুখে শুনে ভাবতেছি এটা বুঝি ব্রায়ান কক্সের বাণী, বাট দে আর দ্য ইকুয়ালি নমস্য, মানে একই রকমভাবে আমাদের তো প্রফেটের মতন, তাই না? তারা যেসব কথা বলে গেছে। কার্ল সেগান said it. Okay, fantastic, I agree with you. জাকি চৌধুরী বলছেন কাস্ট্রো ডাইড। কাস্ট্রো ডাইড। সো এটা নিয়ে আসলে ওই যে তরুণদার সাথে কথা বলার একটা চান্স আছে। চান্সটা যদি হয় তাহলে আপনারা কাস্ট্রো সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এবং ইট উইল বি এ গুড থিং। আমার মনে হয় মানে জাস্ট হিস্ট্রি। কারণ আমাদের সমস্যা হচ্ছে কি জানেন, আমরা যে জীবনটা যাপন করি, আমাদের যার যার যত বয়স, ধরে নিলাম ম্যাক্সিমাম 50 বছর বয়স, কারণ কম্পিউটার আসছে এরকম, আমি জানি 50-এর বেশি যারা, এরা না সাধারণত কম্পিউটার ধারা কাছে যায় না। বাকিরা 50-এর মতন যারা ম্যাক্সিমাম বয়স, একটা রেঞ্জ ধরে নিচ্ছি, আমরা আমাদের জীবনের এই সময়টুকুই দেখছি। এবং যার বয়স 50, সে হয়তো তার চোখ খোলার পরে হয়তো সেই 40 বছর বা 35 বছর সে অ্যাকচুয়ালি বুঝতে পারছে এবং পুরো পৃথিবীটা নিজের চোখে দেখছে। যারা অ্যাকচুয়ালি বইটই পড়ে নাই বা যারা ভালো করে জানে না, তার আগের ইতিহাস কিন্তু তারা জানে না। যেহেতু জানে না, তাদের পারসেপশনটা তৈরি হয় আসলে বর্তমান সে যা দেখছে সেটার উপর ভিত্তি করে। সো ওগুলোর উপর বেস করে আসলে ডিসিশন নেওয়া এবং জাজ করা, এটা আসলে খুব একটা মানে স্বাস্থ্যকর বিষয় না। তো মানে কাস্ট্রো যে সময়ে রেভলিউশন করছিল এবং তারপরে যে 50টা বছর পার হয়ে গেছে, পৃথিবী অনেক বদলাইছে, অনেক কিছু ঘটে গেছে আশেপাশে, এদিক সেদিক। সো আমাদের আসলে ওই জিনিসগুলো জানা দরকার, জেনে নিজের ভিতরে উপলব্ধি করা দরকার যে হাউ মেনি রাইস ইন হাউ মেনি পেডি। এক বাক্যে আমরা তো বলে ফেলতে পারি না, তাই না, যে কাস্ট্রো ইজ গুড or কাস্ট্রো ইজ ব্যাড। There is no such thing as black and white, good or bad. You have to know everything, understand everything as much as you can. Then maybe you can make some informed decision, যেটাকে বলে educated decision.
সুব্রত মানিক বলছেন কবিতা নিয়ে কিছু বলেন। জিন্দা কি জীবনানন্দকে নিয়ে বলেন। ভাই এটা ধরা দিচ্ছেন, এগুলো ভাই এগুলো আমার জিনিস না। আমি কবিতা কবিতা ভালো কবিতা আমি খুব ভালো লাগে। আমার কাছে ভালো কবিতা একটা খুব টেস্টি, অনেস্টলি একটা টেস্টি সুস্বাদু রসমালাই খাওয়ার মতন একটা জিনিস মনে হয় কবিতা। কিন্তু আমি কবিতা লিখতে পারি না, আমি জীবনেও কবিতা লেখার চেষ্টা করি নাই। ইনফ্যাক্ট কবিতা যে আমি খুব শখ করে পড়ি তাও না। অমর আসাদ আরেকটা কমেন্ট করলেন। যারা অমর আসাদকে চেনেন না, উনি হচ্ছেন বাংলাদেশের যে সিনেমা খোর নামে একটা দারুণ গ্রুপ আছে, ওইটার উনি একজন পান্ডা। আচ্ছা, অমর আসাদ বলছেন আসলে এই কথাটা অনেক ফিজিসিস্টই বলেছেন, আমরা স্টারডাস্ট। এই নক্ষত্র থেকে আসছে এমন হতে হবে তা নয়। আপনার ডান হাতের অ্যাটমগুলো এবং বাম হাতের অ্যাটমগুলো ভিন্ন স্টার থেকে আসতে পারে। আমাদের সূর্যও ওই সকল স্টারের বাচ্চা বলা যায়, নতুন তারা। ইয়েস, আই লাইক ইট। হ্যাঁ, এইটাই আর কি। এখন এইখানে এইসব মানে অ্যাস্ট্রোফিজিক্স বা এইসব নিয়ে কথা ঢুকে গেলে খবর আছে। কিন্তু আপনি ক্যাপ্টেন কি বলতেছিলেন? ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক, এটার তো নামও শুনি। এটা কবে বেরোলো ভাই? 2016 সালে তো অলমোস্ট ফিনিশিং। এটা হইতে পারে। আমি ইদানিং আসলে অনলাইন দুনিয়া থেকে একটু বিচ্ছিন্ন থাকার চেষ্টা করি। কেন করি সেটা আমার গত কয়েকটা ভিডিও আপনারা যারা দেখেন রেগুলার, তারা হয়তো ইউনো করে ফেলবেন, বুঝতে পারবেন। এই আর কি। নূর হোসেন বলতেছেন নাইস লুকিং আরিফ ভাই। থ্যাংক ইউ নূর হোসেন। আসিফ সিদ্দিক শাহ নাবিন বলছেন যে ক্যাস্ট্রো ইজ নট দ্য অনলি এক্সাম্পল অফ এ সাকসেসফুল লিডার। হোয়াট অ্যাবাউট মাহাথির or Malaysia? I don't know about him. I don't know about him, honestly, So, I don't know much about him. So, I can't really comment. Comment করা উচিত না, না জেনে কমেন্ট করতে পারতেছি না। আপনি যদি জানানোর কিছু থাকে আসলে বলতে পারেন। আমি একটা পুরনো কমেন্টে ফেরত যাচ্ছি। একজন বলছিলেন যে সিনেমা নিয়ে কথা বলা আর কি, কই গেল? নেম দ্য মোস্ট বিউটিফুল মুভিজ ইউ হ্যাভ এভার সিন। এইটা নিয়ে আসলে কথা বলা যায় 2 মিনিট। আমি আমার সিনেমা বিষয়ক আলোচনা আপনাদের ঘরে চাপা দিতে চাই। অমর আসাদ ভাই হয়তো পছন্দ করবেন, কিন্তু সিনেমা টেস্ট আসলে কি, সিনেমা টেস্ট এটা অনেকভাবে হতে পারে। একটা হচ্ছে ছোটোবেলা থেকে দেখতে দেখতে এক ধরনের সাইকোলজিক্যাল একটা সেট আপের সাথে যে সিনেমাগুলো মিলে যায়, সেই সিনেমাগুলো হয়তো পছন্দ হয়। ওইটা হচ্ছে একটা অ্যাঙ্গেল। ওটা জেনারেলি সাধারণ সবাই এভাবেই করে। কিন্তু যারা সিনেমা অ্যাপ্রিসিয়েট করতে পারে, অর্থাৎ সিনেমার টেকনিক্যাল বিষয়গুলো তারা জানে, এবং জানার পরে একটা সিনেমা দেখার পর সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারে এবং সেটাকে টেস্ট করতে পারে, তারা হচ্ছে আরেক। অমর আসাদ মনে করেন ওনারা সিনেমা নিয়ে ঘাটেন এবং সিনেমার একদম হাস্তানাস্তা করে দেখেন। তো আমার সিনেমার টেস্ট আসলে বদলাইছে। প্রথম দিকে যে সিনেমাগুলো ভালো লাগতো, এখন হয়তো আর সেই সিনেমা ভালো লাগে না। কিন্তু আমার মনে আছে এখন একটা জিনিস মনে রাখার মতো, যে একটা অনেক দিন পর্যন্ত, দীর্ঘ সময় পর্যন্ত একটা সিনেমা আমার মোটামুটি পছন্দের ছিল। সেটা ছিল থমাস ক্রাউন অ্যাফেয়ার। এই ছবিটা থমাস ক্রাউন অ্যাফেয়ার সিনেমাটার কাহিনী যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তাদের জন্য একটু ছোট্ট করে বলি যে 2বার আসলে এই সিনেমাটা বানানো হয়েছে, সম্ভবত 30 বছরের ব্যবধানে। প্রথম সিনেমাটা আমি দেখছি, আমার ভালো লাগে নাই, মানে কারণ আমি প্রথমে পরের সিনেমাটা দেখছি, লেটেস্ট যেটা পিয়ার্স ব্রসনানের, ওইটা দেখছিলাম। পিয়ার্স ব্রসনান হচ্ছে আপনাদের মাঝখানে যে জেমস বন্ড ছিল, ড্যানিয়েল ক্রেগের আগে যে জেমস বন্ড ছিল, সে ওই সিনেমাটা করছিল। এবং এটা আসলে জেমস বন্ড না, বাই দ্য ওয়ে। থমাস ক্রাউন অ্যাফেয়ার হচ্ছে বেসিক্যালি একজন ম্যাভরিক বা একজন গাংহো টাইপের বড়লোক পয়সাওয়ালা। ঠিক বড়লোক পয়সাওয়ালা বললে আসলে ভুল বলা হবে। সে হচ্ছে একজন অতি দক্ষ একজন মানুষ, যে অসম্ভব বোর্ড ফিল করতেছিল, এবং সে লাইফটাকে একটু ফিল করার জন্য সে মিউজিয়াম, সে খুব আর্ট বোদ্ধা, শিল্প সাহিত্য বোদ্ধা। সে পেইন্টিং খুব পছন্দ করে, এবং পেইন্টিংয়ের একটা দাম আছে, আপনারা জানেন, ভালো ভালো পেইন্টিংয়ের। সে একটা মিউজিয়াম থেকে একটা পেইন্টিং চুরি করাইলো, করে সেই পেইন্টিংটাকে আবার পরের দিন মিউজিয়ামে ফেরত দিল। কিন্তু মিউজিয়ামে ফেরত দিল তার আগে মিউজিয়ামের উপরে সে পেইন্ট করলো আরেকটা পেইন্টিং, মানে অয়েল পেইন্টিং ছিল অরিজিনালটা, এটার উপরে সে একটা ওয়াটার কালার পেইন্ট করলো। এখন ওয়াটার কালার আর অয়েল, আপনারা জানেন যে অয়েল পেইন্টিং হচ্ছে মোর পার্মানেন্ট, ওয়াটার কালার হচ্ছে ওয়াটার, আপনি পানি দিলে ধুয়ে যাবে। সো অরিজিনাল পেইন্টটা আসলে নষ্ট হবে না।
তো সে এটা ফেরত দিল, কিন্তু অবভিয়াসলি একটা পেন্টিং চুরি গেছে, কেউ তো জানে না যে এটা ফেরত চলে আসছে। সারা দুনিয়া এটা তছনছ করে খুঁজতেছে, সন্দেহের তীর এই পিয়ার্স ব্রসনানের দিকে, কারণ সে সে অবশ্য বলে না যে আমি করছি, কিন্তু ওই যে কীভাবে জানি তাকে সন্দেহ করছে। এবং ওয়েল, চুরি হইলে তো পুলিশ তো অবভিয়াসলি ইনভলভ থাকবে, কিন্তু ওইখানে সে ইনভলভ হয়েছে ইন্স্যুরেন্স কোম্পানির একটা এজেন্ট। ইন্স্যুরেন্স কোম্পানি অবভিয়াসলি, কারণ কোনো একটা মিউজিয়াম যখন তার সমস্ত কন্টেন্ট একটা ইন্স্যুরেন্স কোম্পানি ইনশিওর করায়, ইন্স্যুরেন্স কোম্পানির কোনো মিউজিয়াম থেকে কোনো কিছু চুরি গেলে মিউজিয়াম যে বলবে আমার এটা চুরি গেছে, এটা এত টাকা ইন্স্যুরেন্স করা ছিল, টাকাটা দাও। ইন্স্যুরেন্স কোম্পানি টাকাটা দেওয়ার আগে নিজের একটা ইনভেস্টিগেট করে। তারা যে ইনভেস্টিগেটরকে লাগাইছে, রেনে রুসো, একটা মহিলা, সে দুর্দান্ত ইনভেস্টিগেট করলো এবং সেখানে সিরিয়াস ধরনের ড্রামাটিক ব্যাপার স্যাপার ঘটলো এবং পিয়ার্স ব্রসনানের পিছে লাগছে। তাদের মাঝে এক ধরনের রোমান্টিক সম্পর্ক আবার শুরু হয়ে গেছে। কিন্তু দুজনেই জানে যে, পিয়ার্স ব্রসনান জানে যে সে হচ্ছে তাকে তাকে ধরতে আসছে, মেয়েটাও জানে যে পিয়ার্স ব্রসনান জানে যে সে তাকে ধরতে আসছে, তাও তাদের মধ্যে এক ধরনের প্যারালাল রিলেশনশিপ চলতেছে। এন্ড অফ দ্য ডে পিয়ার্স ব্রসনান আবার দারুণভাবে একটা এক ধরনের ইয়ে করলো, এক ধরনের কেলো করলো, এবং কেলো করার পরে মিউজিয়ামের ভিতরেই আপনার ফায়ার এক্সটিংগুইশারের যে পানি আছে, সে পানি দিয়ে অটোমেটিকলি ধুয়ে গেল, এবং পরে দেখা গেলো যে পিয়ার্স ব্রসনানের আসলে কোনো অপরাধ হয় না, কারণ ফটোটা জায়গা মতোই আছে, পেইন্টিংটা। সো ইটস এ লং স্টোরি, 3 ঘন্টার ছবি, আমি আসলে 5 মিনিটে বলার চেষ্টা করতেছি। আমার পয়েন্ট হচ্ছে যে, আমার যখন ভালো লাগছিল সেটা হচ্ছে যে এমন একজন মানুষ হওয়া যে আসলে তার যে জগৎ, অর্থাৎ পৃথিবীতে যত ধরনের আইন কানুন বাধা নিষেধাজ্ঞা আছে সব কিছুর ঊর্ধ্বে উঠে যাওয়া, অর্থাৎ সব কিছুকে পদানত করতে পারা, অর্থাৎ সব কিছুকে নিয়ে খেলতে পারা, এটা করার মধ্য দিয়ে আবার মজাও পাওয়া, এটা হতে থাকে সব আলটিমেট স্বাধীন মানুষের ডেফিনিশন। আমার কাছে মনে হয়েছিল আর কি, যে ইন্ডিভিজুয়াল হিসেবে ওইটা আমি যদি ওই রকম করতে পারতাম, রিচনেসটা ইস্যু না, রিচনেসটা আসলে আসে ইন্টেলেক্টের একটা ইয়ে থেকে, সাইড এফেক্ট হচ্ছে রিচনেস। আপনি যদি সেই লেভেলের ইন্টেলেক্ট হন, ইন্টেলেক্ট না ঠিক সেই লেভেলের দক্ষ হন বা সেই লেভেলের বুদ্ধিমান হন, তাহলে পয়সা ইজ নাথিং, পয়সাই চলে আসে। কিন্তু তারও উপরের লেভেলে উঠে এই ধরনের সিস্টেমকে চ্যালেঞ্জ করা, কিন্তু ধরা না খেয়ে আবার ক্রাইম না করে, ক্রাইমের ভান করে, ইটস কোয়াইট ফান। এবং জীবনটা যে আসলে টু ফিল অ্যালাইভ, সেখানেই সে বলছিল হোয়াটস দ্য পয়েন্ট অফ ফিলিং ইফ ইউ ডোন্ট ফিল অ্যালাইভ। খানিকক্ষণ আগে যে বলতেছিলাম লাইভ এবং জীবন ধারণ এবং যাপন, সারা দুনিয়া আসলে জীবন ধারণ করে। কয়েকটা কমেন্ট আসছে, আমি একটু দেখি। আই ক্যান সি Kirsty Bond is watching. Hello Kirsty, it's been a while, it's been such a long time. We were colleagues in the company we used to work for, and good old days. So আরও কয়েকটা কমেন্ট দেখতে পাচ্ছি সিনেমা নিয়ে, আসলে যেটা নিয়ে কথা হচ্ছিল আমার সাথে। উনি বলছেন, ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক শুনলে যা মনে হতে পারে এটা আসলে সুপার হিরো টাইপ সিনেমা না, ড্রামা সিনেমা। একজন বাবা তার সব পিচ্চি এবং বউসহ অর্থাৎ গোটা পরিবার সমাজ ত্যাগ করে বনে থাকেন। বনে সন্তানদের লালন পালনের সাথে সাথে প্রকৃতির সাথে কিভাবে কোএক্সিস্ট করা যায় তার উপায় শেখান। বেশ কিছু ইন্টারেস্টিং ফিলসফি উঠে এসেছে সিনেমায়, কাহিনী বলতে চাই না, এই সিনেমা এক্সপিরিয়েন্স করার সিনেমা। ওকে, হ্যাঁ, স্পয়লার দিয়েন না ভাই, ডেফিনেটলি দেখবো। আপনি যেহেতু দেখছেন তার মানে মনে হতে পারে যে এটা আমাদের ওই যে টরেন্টে থাকতে পারে, সো আমি ডেফিনেটলি খানিকক্ষণ পর ডাউনলোড দিব এখান ভিডিও শেষ করার পরই, এই আর কি। হ্যাঁ, আমার সিনেমার অভিজ্ঞতা নিয়ে কথা বলতেছিলাম। তো অনেকে ক্লাসিক সিনেমা খুব পছন্দ করে এটার মেকের কারণে, যেমন ব্যাটলশিপ পোটেমকিন, তারপরে সিটিজেন কেইন, এইসব ক্লাসিক সিনেমা আমি যখন বাংলাদেশে ছিলাম তখন ওই যে রেইনবো ফিল্ম সোসাইটিতে মাঝে মাঝে দেখাইতো ক্লাসিক্যাল সিনেমা, আমার খুব ভালো লাগছে। ওইখানে যে আসলে সিনেমার প্রতি আগ্রহটা হয়েছিল, এটা ঠিক কথা। তারপরে আমরা যখন বাংলাদেশে বড় হয়েছি তখন টেলিভিশনে প্রচুর হলিউডের সিনেমা দেখাইতো, ভালো ভালো হলিউডের সিনেমা দেখাইতো। তারপর যখন ডিশের চ্যানেল আসলো তখন ডিশের চ্যানেলে ভালো ভালো সিনেমা চলে আসতো, স্টার টিভি ছিল, স্টার সিনেমা মুভি ছিল, এবং সেগুলোতে আমরা দেখতাম। সো অনেক ধরনের দেখছি। এখন অবশ্য ওই হলিউড সিনেমা
আম, মানে আগেও যা পাইতাম তাই দেখতাম, এখন আর এরকম না। এখন অনেকগুলো দেখি, দেখার পর যেটা ভালো লাগে, যেমন রিসেন্টলি একটা ছবির রিভিউ করছিলাম আমি, দ্য মার্শান সম্ভবত। আম, ওইটা মোটামুটি ছিল, কিন্তু খুব বেশি ভালো না আর কি। তো সায়েন্স ফিকশন হিসেবে অনেকে ইন্টারস্টেলার খুব পছন্দ করছে, আমার কাছে ইন্টারস্টেলার পছন্দ হয় নাই। আম, তারপরে বেশিরভাগই আমার কাছে সায়েন্স ফিকশন ছবি আসলে ভালো লাগে আর কি, এই আর কি। একজন জানতে চাচ্ছেন, ডিড ইউ ওয়াচ দ্য কাইট? হয়তো দেখছি, আসলে সিনেমার নাম ওই রকম স্পেসিফিক না হলে আমার আসলে মনে থাকে না। সো এটা কাহিনীটা বলেন, বা একটা একটা পোর্ট্রেট ছবি দেন, পোস্টার ছবি দেন, উই মাইট নো অ্যাকচুয়ালি। ফয়সাল মাহমুদ নীল বলছেন, পেটে অনেক প্রশ্নের গ্যাস জমেছে, হুজুরদের প্রশ্ন করতে চাই, কিন্তু হুজুররা প্রশ্নের উত্তর দিতে রাজি নন। প্রশ্ন করবেন না, যে করা যাবে না, করলেই কোপ। আপনি কেন প্রশ্ন করবেন? আপনার কোনো প্রশ্ন করার অধিকার নাই। প্রশ্ন করে লাভ কি? আপনি জানলেন, উত্তর পাইলেন, দেন হোয়াট? দুনিয়া, দুনিয়া ইজ দুনিয়া তো আসলে ফানা, এ দুনিয়া সকল ফানা। এনিওয়েজ, ওটা ফিলোসফিক্যাল আর কি। ক্যাপ্টেন, ফিলোসফির ব্যাপারে কথা বলছেন যখন অমর আসাদ, আপনার এই কথাটা আমার কাছে পছন্দ হয়েছে। আহ, আমরা আসলে আইডিয়ালি আমরা পৃথিবীতে মনুষ্য যে জাতিটা, প্রজাতিটা, এটা তো একটা একটা স্পিসিস, তাই না? এখন এই স্পিসিসটা পৃথিবীতে এখন আলফা স্পিসিস বলা হয়। মানে ধরেন অন্যান্য সমস্ত স্পিসিসকে ডমিনেট করার মতন যে স্পিসিস, তারাই আলফা স্পিসিস। এখন মাঝে মাঝে ক্লাসিক্যাল কিছু সায়েন্স ফিকশন টাইপের সিনেমা হয়, যেমন প্ল্যানেট অফ দ্য এইপস। ওটাতে দেখাইছিল যে এক ধরনের প্যারালাল ভার্চুয়ালি রিয়ালিটিতে, প্যারালাল ইউনিভার্সে, সেখানে শিম্পাঞ্জিরা অ্যাকচুয়ালি মানুষের সম পরিমাণ বা মানুষের চেয়ে বেশি এভলিউশনে আগায় গেছিল। মানুষ সেই পরিমাণ পারে না, এবং মানুষকে দেখে, মানুষকে বরং মানুষ যেরকম চিম্পাঞ্জিদেরকে বনে বাজারে অথবা ঢুকা রাখে, সেরকমভাবে চিম্পাঞ্জিরাও মানুষকে ওই প্ল্যানেটে করতেছিল। সো লাকিলি আমরা চিম্পাঞ্জিদের চেয়ে আগায় গেছি, বা অন্যান্য প্রাণীর চেয়ে এভলিউশনে আগায় গেছি দেখে আমরা পৃথিবী ডমিনেট করতেছি। বাট পয়েন্ট হচ্ছে যে পৃথিবী ডমিনেট করতে পারার যে ফসল বা ফলাফল, এটা কিন্তু ভালো হয় নাই। কারণ আমরা মনে করতেছি পৃথিবীর আমরা মালিক, এবং আমাদের মাঝে এক এক জাতের একটা একটা গোষ্ঠী, বিশাল একটা গোষ্ঠী আছে যারা মনে করে যে পৃথিবীটা আসলে এটা আসলে এক ধরনের টেম্পোরারি মেজার, এবং আমরা মৃত্যুর পরে তারা এক ধরনের ইউনো, আমরা যেটাকে বলি তাদের ভাষায় ইউনো পরকাল, সেই পরকালে তারা যাবে, এবং সেইটা হচ্ছে তাদের আলটিমেট ডেস্টিনি এবং আলটিমেট লাইফ। ফলে তারা এই পৃথিবীটাকে আসলে কেয়ার করতেছে না, এবং পৃথিবীটাকে ধ্বংস করার জন্য একদিকে তাদের লোভ, আরেকদিকে তাদের প্রফিট মেকিং, ব্যবসা, নানান কারণে পৃথিবীটার আলফা স্পিসিস হওয়ার পরেও আমরা পৃথিবীটাকে বরং আরো নষ্ট করে ফেলতেছি। তো সেইখানে এই যে আপনি যে সিনেমাটা বললেন, কি জানি নাম, ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক, সে যে তার বাচ্চাকে নিয়ে আসলে একটা বনে, যে গাছের সঙ্গে অর্থাৎ প্রকৃতির সঙ্গে সে এক ধরনের ইকুইলিব্রিয়ামে যে বেঁচে থাকার চেষ্টা করতেছে, এটা আসলে খুব ভালো। মানুষের আসলে এটাই করা উচিত ছিল। হয়তো করবে একদিন, আই ডোন্ট নো, ঠেলায় পড়লে হয়তো দেখা যাবে যে যে সমস্ত সায়েন্স ফিকশন দেখা যায় ম্যাস এক্সটিংশন ইভেন্ট বলে যেটাকে, হঠাৎ করে দেখা যাবে একটা মহা দুর্যোগে পৃথিবীর জনসংখ্যা এক এক দশমাংশ ভ্যানিশ হয়ে গেছে। এক দশমাংশ না, 9 দশমাংশ, অর্থাৎ 10 ভাগের 9 ভাগ ভ্যানিশ হয়ে গেছে, 1 ভাগ বাকি রয়ে গেছে। তখন হয়তো তারা ঠেলার নাম বাবাজি হয়ে অনেক রকম এখন আছে, সিনেমা হয়, মুভি হয়, সিরিজ হয়, যেখানে দেখা যায় যে পৃথিবীতে বিশাল হয়ে গেছে। যেমন এন্ড অফ ডেইজ একটা সিনেমা, অনেক পুরনো। তারপর রিসেন্টলি আরেকটা হইলো, অনেকগুলো আছে আসলে, একটা তো না, অনেকগুলো আছে, আমার নাম মনে পড়তেছে না। তবে সবচেয়ে, আপনি যদি বলেন সবচেয়ে অখাদ্য কোন সিনেমা আমার কাছে ভালো খারাপ লাগে, আমি কোনো দিন দেখি না, সেটা হচ্ছে জম্বি সিনেমা। আই হেট জম্বি সিনেমা। এটার মধ্যে ফালতু এবং মানে 2 নম্বরই ফাঁপা একটা জিনিস আর নাই। এনিওয়েজ, কারো অনুভূতিতে, জম্বি অনুভূতিতে আমি আসলে আঘাত দিতে চাই না। কয়েকটা কমেন্ট আসছে দেখি। মোহাম্মদ কাউসারউদ্দিন বলছেন, ওয়াচিং ফ্রম কুয়ালালামপুর। ওয়াও! কুয়ালালামপুর হচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়াতে তো এখন গভীর রাত হওয়ার কথা নাকি, ভোর। ঘুমান টুমান না কেন আপনারা ভাই? হ্যাঁ, এইসব কি, সবাই নিশি নিশি যাপন করতেছে।
ইয়েস, সো মুস্তাফিজ ভাই দেখছি আসছে। মুস্তাফিজ ভাই, আপনি নিউ ইয়র্কে ফিরছেন নাকি? ফিরলে একটা আওয়াজ দিয়ে না, একদিন বসা দরকার তো আপনার সাথে। আমেরিকার পোস্ট পোস্ট ট্রাম্প এরা চলতেছে আমেরিকায়, এবং আমেরিকার জন্য এটাকে বলা যায় ম্যাস এক্সটিংশন। ওটাকে বলা যায় ম্যাস এক্সটিংশন লেভেল ইভেন্ট আমেরিকার জন্য। হ্যাঁ, ট্রাম্পের কি অবস্থা! সে যেসব লোকজনকে মানে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, সবাই নাকি এক একটা মানে আমেরিকা ধ্বংস করার জন্য এক একটাই যথেষ্ট। ওকে, ও হ্যাং অন, আই সি জিজে। হ্যালো জিজে। জিজে is a DJ who's a friend of mine also. I'm glad that you're watching, but my man, I'm not gonna talk in English. I'm not talking English. It's in Bengali. So unless you know Bengali, you might not understand what I'm saying. So Ashraf Siddiq Navin bolchen, sorry, I was wrong about my last comment. Okay, let's hear it. It should be the kite runner. Kite runner. Maybe I'll look it up. I'll look it up. Maybe. কেন কেন দেখতে বলতেছেন এটা? একটু বলেন, তাইলে হয়তো এটা নিয়ে কথা বলা যাবে। মাহবুব আলম মারুফ বলছে, আজকে আপনাকে প্রথম লাইভ দেখতেছি, কেমন আছেন? আমি তো লাইভ করি ভাই আজকে প্রায় 6 মাস হয়ে গেল। আপনি আসিলেন কোথায়? হ্যাঁ, কোনখানে যে আপনি ঘুমাইতেছিলেন আমি জানি না। আসি, ভালো আছি। আজকে শুক্রবার, আমাদের উইকেন্ড শুরু হইলো, সেই জন্য আসলে ভাবলাম এসে কিছুক্ষণ আড্ডা দিই। এবং টাইটেলটা কি জেনে দিছি? শুক্রবারের বাতানি আলাপ। হ্যাঁ, এখানে কোন সব বাতানি আলাপ হইতেছে। বাতানি আলাপ মানে আসলে কি? বাতানি কি, বাতানি আর জাহেলি দুটো কি অপোজিট ওয়ার্ড? কেউ একটু আমার কারেক্ট করে দিয়েন প্লিজ, আমি হয়তো ভুল বলতেছি। এই আর কি। সো আসলে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে গেলে এটাই হচ্ছে সমস্যা। আবুল ফজল ইবনে মুবারক একটা ইন্টারেস্টিং কথা জিজ্ঞেস করছেন। উনি বলছেন, দাবা নিয়ে একটা পোস্ট দিয়েছিলেন কদিন আগে, বাচ্চাদের দাবা শিক্ষা দেওয়া হচ্ছে সুস্থ নির্মল বিনোদন হিসেবে। দাবা কি একটা গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আন্দোলন হতে পারে? ফ্যান্টাস্টিক কথা বলছেন, এবং ঠিক ওই কারণেই আমি আসলে পোস্টটা শেয়ার দিছি। এবং যার পোস্ট শেয়ার দিছি উনি বাংলাদেশের এক সময় দাবা আন্দোলন বাংলাদেশে কিন্তু ছিল। আপনারা নামগুলো মনে আছে কিনা জানি না, সম্ভবত, হ্যাঁ হ্যাঁ, আমি নিজেও তো ভুলে গেলাম নামগুলো। বাংলাদেশে 2-3 জন খুব ভালো দাবারও ছিলেন। নিয়াজ মোর্শেদ মোস্ট প্রবাবলি একজনের নাম ছিল, একজন মহিলাও ছিল, মহিলার নামটা আমি ভুলে গেছি। তো তারা আর চিটাগাংয়ে একটা ফ্যামিলি ছিল, ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির সাহেবের ফ্যামিলি। ওনার ফ্যামিলিতে 3টা ছেলে মেয়ে ভালো দাবারও ছিল। ছোট মেয়ে যার নাম ফেরদৌসি সুলতানা, উনি মোটামুটি ভালো দাবারও ছিলেন। এখন উনি কানাডায় আছেন, এবং কানাডায় যে সেটেল করছেন বেশ কিছুদিন হয়েছে। এবং তার মধ্যে ওই স্মৃতিটা এবং ওইটার কারণে উনি এখন ওইখানে একটা দাবারু ক্লাব সম্ভবত গঠন করছেন, এবং ফ্যান্টাস্টিক কাজ করছেন। আমার কাছে এটা খুবই ভালো লাগছে, কারণ নর্মালি যেটা হয়, সব বাচ্চারা আসলে তাদের রিয়েল লাইফে করার কিছু নাই। তারা যেটা করে ওই মোবাইলের মধ্যে বসে আইদার কোনো একটা গেম খেলে, স্টুপিড গেম, কি কি জানি সব আছে, অ্যাংরি বার্ডস বা রাবিশ জিনিসপত্র। সেটার তুলনায় ব্রেনের কাজ হয়, কারণ দাবা খেলা ইজ রিয়েলি ইউজফুল একটা জিনিস। সো ওইটার উনি একটা ক্লাব খুলছেন, এবং দেখা যাচ্ছে বাচ্চা এবং বাঙালি ওখানকার যে আপনার সম্প্রদায় বা গোষ্ঠী, তারা দেখা যাচ্ছে অনেকে আগ্রহীত হয়েছে, এবং উনি একটা টুর্নামেন্টের আয়োজন করছেন। সো শি ইজ ডুইং রিয়েলি রিয়েলি গুড জব। আনফর্চুনেটলি ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির সাহেব মারা গেছেন, আনটাইমলি একটা ডেথ হয়েছে ওনার। এটা আসলে বাংলাদেশের দাবা অঙ্গনের জন্য একটা খুব লস, কারণ উনি একজন সংগঠক ছিলেন। তবুও ওনার মেয়ে কানাডায় যে এটা করতেছেন, এটা খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো। এবং আমি মনে করি যে বিশ্বের অন্যান্য অংশে যেখানে বাঙালিরা আছেন, সেখানে এই ধরনের উদ্যোগ যদি কেউ নিয়ে এগিয়ে আসেন এবং এক ধরনের দাবা আন্দোলন গড়ে তোলেন, দ্যাট ইজ রিয়েলি গুড, রিয়েলি রিয়েলি এনকারেজেবল। সো যারা ধরেন বাংলাদেশের বাইরের থেকে আসেন, তারা ইউ ক্যান এক্স্যাক্টলি। রানী হামিদ মনে পড়ছে, থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং। আমারও মনে পড়লো, ওনার চেহারাটা মনে আসতেছিল, বাট নামটা ভুলে গেছি। রানী হামিদ। সো নিয়াজ মোর্শেদ নাকি যখন প্রথম কম্পিউটার দাবা আসছিল,
রাশিয়ান সম্ভবত একটা ওইটার সাথে নাকি উনি যে খেলছিল এবং মোটামুটি ভালো ফাইট দিছিল, বাট দ্যাট ওয়াজ ব্যাক ইন দ্য 80s, তাই না, 80 সালের কথা। এখন দাবা তো মানুষকে হারায় দিবেই দিবে, দা কম্পিউটার কম্পিউটার বরং আরও এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট এটা নিয়ে আমি একজন বিজ্ঞান বিষয়ক এক্সপার্টের সাথে আমি আসলে একদিন স্কাইপে একটা আলাপ করব, বিকজ এটা খুব ইম্পর্টেন্ট একটা ট্রেন্ড আমি দেখতে পাচ্ছি, যেটা নিয়ে আসলে আমাদের ভালো মতো বোঝা দরকার এবং কথা বলা দরকার। কারণ কারণ ওয়ার্ল্ড ওয়াইড আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমার মনে হয় এটা অ্যাচিভ করা গেছে, এবং এটা নিয়ে পক্ষে বিপক্ষে দুইটা গোষ্ঠী দাঁড়ায় গেছে। অবভিয়াসলি সারা জীবনই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আপনি টার্মিনেটর কি, টার্মিনেটর হচ্ছে যে আপনার মুভি সিরিজটা, এন্ড অফ দ্য ডে এটা হচ্ছে মেশিন সেলফ অ্যাওয়্যার হয়ে গেছে, এবং সেলফ অ্যাওয়্যার হওয়ার পর মুহূর্তে সে ডিসাইড করছে যে মানুষ হচ্ছে এই পৃথিবীর জন্য সবচেয়ে ক্ষতিকর একটা উপাদান এবং এটাকে এলিমিনেট করতে হবে। খানিকক্ষণ আগে যেটা বলতেছিলাম যে আলফা স্পিসিস হিসেবে মানুষ পৃথিবী ডমিনেট করতেছে, কিন্তু ডমিনেট করতে যে সে পৃথিবীর ক্ষতি করে ফেলতেছে, কারণ মানুষের মধ্যে ওই ধর্ম নামের একটা বালসাল ঢুকে গেছে, এবং সেই ধর্ম মানুষকে বলতেছে যে পৃথিবীটা তোমার জন্য কিছু না, পরকাল হচ্ছে আসল। মানুষ যখন ওইটা করে না, তখন পৃথিবীর প্রতি তার কোনো মায়া থাকে না, তার সন্তান জন প্রতি অথবা নাতির পুতির জন্য পৃথিবীটা যে একটু ভালো করে রেখে যাবে সেই আগ্রহ তার মধ্যে থাকে না। ফলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জাগ্রত হয়ে ইন্টেলিজেন্ট হওয়া মাত্র সে দেখবে যে আরে মানুষ তো পৃথিবী ধ্বংস করতেছে, ইচ্ছা মতো কার্বন ফুয়েল করতেছে, ইচ্ছা মতো জনসংখ্যা বৃদ্ধি করতেছে। এইটুকু এটা পৃথিবী 7 বিলিয়ন 8 বিলিয়ন জনগোষ্ঠী হওয়া উচিত না। আমি এত মানুষ আশেপাশে দেখি, আই ডোন্ট থিঙ্ক দিস ইজ সাপোজ টু বি দ্য কেস। আপনি ঘনবসতিপূর্ণ ঢাকার মতন একটা শহরে মানুষ যে মানবেতর জীবনযাপন করে, মানুষ তো জীবন ধারণ করে, মানুষ তো জীবন যাপন করে না। আপনি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কথা ভাবেন, তাদের জীবনে কি আসলে হাসি কষ্ট যে ব্যাপারগুলো থাকার কথা ছিল সেটা তো নাই। মানুষ তো জীবন আনন্দ উপভোগ করে না। অমর আসাদ বলছেন আপনার সাথে একমত, মানুষের ক্ষেত্রে একই সাথে প্রজাতি হিসাবে অহম আবার হীনমন্যতা দায়ী। অহম থেকে নিজেদের পৃথিবীর মালিক মনে করে, আবার হীনমন্যতা থেকে ঈশ্বরের জন্ম দিয়েছে। আচ্ছা, প্রজাতির ব্যাপারটা যেহেতু আসলো, অবশ্যই বিবিসির রানিং ডকুমেন্টারি সিরিজ প্ল্যানেট আর্থ 2 দেখবেন। প্রজাতি হিসেবে একঘেয়ে বর্ণনা না করে বরঞ্চ প্রত্যেক প্রজাতির কোনো এক প্রাণীর ব্যক্তিগত অল্প সফলতা ব্যর্থতা নিয়ে একদম মাইন্ড ব্লোয়িং। এইভাবে নেচারকে দেখিনি কোনো ডকুমেন্টারিতে। এটা কি ডেভিড অ্যাটনবরো নতুন করতেছে? আই উড ডেফিনেটলি ওয়াচ ইট। দূরের পাখি দেখা যাচ্ছে আসছেন। হ্যালো দূরের পাখি, কেমন আছেন? আপনার সাথে আসলে অনেকদিন বসা হয় না। যারা দূরের পাখিকে চেনেন না, দূরের পাখির সাথে আমাদের নাস্তিক আন্দোলনের এক ধরনের প্রথমকার দিকের থেকে শুরু করে এক ধরনের পান্ডা, বেশ জ্ঞানী ব্যক্তি। যারা তাকে চিনেন না, ফলো করবেন, সে করবেন। ওনার সাথে 2-3টা লাইভ ভিডিও আছে আমার, ওগুলো চান্স পেলে দেখে নিন, খুব ইম্পর্টেন্ট কথাবার্তা বলা হয়েছে। হ্যাঁ, নিয়াজ মোর্শেদ সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন, বিশ্বনাথন আনন্দের আগে উপমহাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার। এটা বাঙালি হিসেবে আমাদের গর্ব বলতে পারি। ফ্যান্টাস্টিক, ইয়েস ইউর রাইট। বাঙালির আসলে গর্ব করার ভালো ভালো জিনিস ছিল এক সময়, সেই জিনিসগুলো এখন ভ্যানিশ হয়ে আমাদের একমাত্র গর্বের বিষয় হয়ে গেছে। আমরা কত বেশি মানুষ মারতে পারি, ব্লগার মারতে পারি, মোল্লা পুরোহিত মারতে পারি, পাদ্রি মারতে পারি, আর হিন্দু মারতে পারি। এটা হচ্ছে আমাদের গর্বের বিষয়। ইয়েস, তন্ময় ফেরদৌস বলছেন যে গ্যারি কাসপারভ। এবার মনে পড়ছে, হয়েছে কি, আমরা তো 80-র দশকটা ছিল আমাদের টিনেজ বছরগুলা। সো ওই টাইমে চোখের সামনে যেগুলো দেখতাম এগুলোতে আমার স্মৃতিতে এখন অতটা থাকার কথা না। ম্যাকগাইভার মনে আছে, বিকজ উই লাইকড ইট। আর এই আর কি, সো রিমাইন্ড করে দেওয়ার জন্য। আই ক্যান সি জাফর ইজ ওয়াচিং। হ্যালো ম্যান, হাউ ইউ ডুইং? I should have called you more often, but I've been so occupied and busy. I should definitely give you a call. How is your renovation project going? At some point we would like to come and watch you. So Zafar is also, যারা জাফরকে চেনেন না, তা উনি হচ্ছেন আমাদের একজন বর্ষিয়ান ব্যক্তি, আমাদের নাস্তিক সম্প্রদায়ের একজন পুরোধা বলা যায় লন্ডনে। গুড গাই, ভেরি গুড গাই। আমিনুর রহমান রুফায়াজ, ওকে,
সরি, আপনার নাম আমি ইচ্ছে করে ভেঙে না, আমি পড়তে পারতেছিলাম না। ভাই, নিউ ইয়র্কের 42 ব্রায়ান্ট পার্কে এরকম বিভিন্ন মানুষ এসে দাবা খেলেন। মজার ব্যাপার হলো কেউ কাউকে চিনেন না। আমি প্রায়ই যাই দাবা খেলতে বিভিন্ন দেশে। সি ফ্যান্টাস্টিক ইন্টারফেস, মানুষকে চেনার দরকার পড়ে না, আপনি জাস্ট বসবেন। এটা তো আসলে যুদ্ধ, দাবা তো আসলে এক ধরনের যুদ্ধ, তাই না? আপনি একপাশে আপনার সৈন্যবাহিনী এবং পণ টন নিয়ে বসলেন, আপনার আরেকজন এবং দুজনে ফাইট করতেছেন, ইন্টেলিজেন্ট ফাইট উইদাউট রক্তক্ষয়, ফ্যান্টাস্টিক জিনিস। ইয়েস, অমর আসাদ বলছেন, হ্যাঁ অ্যাটেনবরোয় করেছেন, 90 বছর হয়ে গেছেন ভাবা। হ্যাঁ, অ্যাটেনবরো হচ্ছে ইংল্যান্ডের একটা প্রপার অ্যাসেট, মানে কি বলবো, সে হইতেছে জেনুইন একটা অ্যাসেট। অ্যাটেনবরোকে নিয়ে একটা মজার জিনিস হয়েছে। ব্রিটেন একটা জাহাজ নতুন লঞ্চ করতেছে। জাহাজটা হচ্ছে উত্তর মেরু এক্সপিডিশন করবে, ওরা উত্তর মেরু রিসার্চ করবে, রিসার্চের জন্য একটা রিসার্চ ভেসেল বানাইতেছে। এবং রিসার্চ ভেসেল আপনারা জানেন, যারা উত্তর মেরুতে যেসব জাহাজ যায়, আম, আম, উত্তর মেরুতে যে সমস্ত জাহাজ গেছে আপনার ধরেন আগেকার দিনে, সেসব জাহাজের বেশিরভাগই মৃত্যু মুখে পতিত হয়েছে। কারণ হচ্ছে পানির ভিতরে জাহাজ যাচ্ছেন, টেম্পারেচার 1 ডিগ্রি ড্রপ করলো, সাঁই করে পুরো পানি বরফ হয়ে গেল। আর বরফ হইলে পানি জানেন যে আপনার এক্সপান্ড করে, ফলে জাহাজটা বরফের মধ্যে একদম চুরমার হয়ে যায়। এখন চুরমার হইলে কিন্তু মানুষ, জাহাজটা ডুবতেছে না, হ্যাঁ, জাহাজটা কিন্তু আটকায় গেছে। কারণ কথা হচ্ছে প্রচণ্ড ঠান্ডায় আপনার একটা জাহাজের মধ্যে তো ফুয়েল লিমিটেড। ফুয়েল কেন ইম্পর্টেন্ট? কারণ ফুয়েল বার্ন করে জাহাজ গরম রাখতে হয়, মানুষ গরম থাকে। কারণ মানুষের বডি টেম্পারেচার 21 ডিগ্রি, 18 ডিগ্রি পর্যন্ত সে হয়তো নিতে পারে, কিন্তু এর চেয়ে ড্রপ করলে সে মারা যায়, হাইপোথার্মিয়া হয়ে যায়। পয়েন্ট হচ্ছে যে সে সে এক্সপিডিশন জাহাজটা হ্যাজ টু বি সাচ গুড টেকনোলজিক্যালি অ্যাডভান্স যে সেটা তো মেরুতে যাবে এবং মানুষের মৃত্যু যাতে না হয় সেই ব্যবস্থা থাকবে, অর্থাৎ মানুষকে বাঁচানোর মতন, এবং সমস্ত রিসার্চের জন্য ইকুইপমেন্ট সব কিছু মিলায় বিশাল প্রজেক্ট। তো ব্রিটিশ সরকার ভাবছিল একটু গণতান্ত্রিক হবে। ব্রিটিশ সরকার অনলাইনে একটা ফর্ম ওপেন করে দিল, বলল যে আমরা এই বোর্ডটার নাম রাখতে চাই, কিন্তু বোটের নামের জন্য আমরা একটা এক ধরনের ভোটিং হবে অনলাইনে। তারা বললো যে কে কি নাম দিতে চাও, নাম লেখো, এবং মানুষজন যার যার নাম পছন্দ হবে ভোটিং করো। অনেকে যে ফেসবুকে লাইক দেয় না, এক ধরনের সার্ভে টাইপের। দুঃখজনক ব্যাপার হইলো সেখানে ডেভিড অ্যাটনবরোর নামও ছিল, কিন্তু সবচেয়ে বেশি ভোট পেয়ে সবার মাথার উপরে ছিল কোন নাম জানেন? আজব এক নাম। সেই নামটার নাম হচ্ছে বোটি ম্যাকবোট ফেস। এখন যারা ইংরেজি বিশেষ করে ব্রিটিশ ইংরেজি জানেন না, তারা বলবেন এটা মানে কি? বোটি বোটি হচ্ছে, কীভাবে বলবো, মানে কোনো কিছুকে তাচ্ছিল্য করার জন্য বোটি বলা হয়। তারপরে যখন বলা হচ্ছে ম্যাকবোট, ম্যাকবোট হচ্ছে আপনার আগেকার দিনে এক ধরনের রাজকীয় একটা রাজস্বিক ব্যাপার ছিল, নামের আগে এমসি লাগাই দিলে এটা ধরেন ম্যাকডোনাল্ডস, ডোনাল্ডসের আগে এমসি লাগাই দিলে ম্যাকডোনাল্ডস হয়ে যায়। তো বোটি ম্যাকবোট, তারপর লাগাইছে আবার ফেস। ফেসটা হচ্ছে এখানকার আরেক ধরনের তাচ্ছিল্য অর্থে বলা হয় আর কি। তো বোটি ম্যাকবোট ফেস হচ্ছে টিনেজ বাচ্চারা দুষ্টামি করার জন্য এই আকামটা করছে, এবং আনফর্চুনেটলি এই নামটা সবার উপরে ছিল। আপনার কত মনে হয় লক্ষ লক্ষ ভোট পেয়ে এই নাম সবার উপরে উঠে গেছিল। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এত দামি একটা ভেসেল, এত গর্জিয়াস একটা জিনিসের নাম এই ধরনের রাখা যাবে না। এটা খুব ফালতু একটা নাম। কীভাবে বলবো, বাংলা এটার সমার্থক কি হইতে পারে? ধরেন জাহাজের নাম কি হয় বাংলাদেশে? জাহাজের নাম কি হয়? এমভি মনিরুল হক, এমভি বাংলার রাজা, এই ধরনের খুব গর্বিত নাম হয় না? আপনি যদি এখানে যদি জাহাজের নাম রাখেন, কীভাবে বলবো, জাহাজা বিলায়েত ছা, তাহলে কিন্তু এটা কি কেউ নিবে? এই ধরনের আর কি, সেটাই বলতে যাচ্ছে। তো আনফর্চুনেটলি এটা নিয়ে বিশাল কেলেঙ্কারি হয়েছে, হাসাহাসি হয়েছে, রাগও হয়েছে মানুষজন, যে আজকালকার দিনের চ্যাংড়া ছেলেদের নিয়ে আসলে কিচ্ছু করা যাবে না, এরা সব উচ্ছন্নে গিয়েছে। তো উচ্ছন্নে যাওয়ার পর তারা পুরো ভোটই বাতিল করে দিছে, এবং জাহাজের নাম রাখছে স্যার ডেভিড অ্যাটনবরো। এবং অরিজিনালি তারা ভাবছিল ডেভিড অ্যাটনবরোর এত ভক্ত সবাই, আসলেই সবাই ভক্ত, কিন্তু জাহাজের নাম
যে ডেভিড অ্যাটনবরো রাখার প্ল্যান, এটা তো কেউ বলে নাই, ফলে কেমনে কেমনে জানি বোটি ম্যাকবোট ফেস হয়ে গেছে। এনিওয়েজ, আই ফাউন্ড ইট রিয়েলি ফানি, এবং আপনাদের অনেকক্ষণ সময় নষ্ট করলাম, দুঃখজনক। হ্যাঁ, এই আর কি। এমবি খোকা, এমবি খোকা, ইয়েস, সামথিং লাইক দ্যাট। অমর আসাদ কি বলছেন? অমর আসাদ এরপর একটা কমেন্ট করছিলেন মনে হলো। হ্যাঁ, ইয়েস, ডেভিড অ্যাটনবরোর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, মানে রিসেন্টলি আমি আরেকটা দেখতেছিলাম, সেটা হচ্ছে ওরা অসম্ভব হাই, এটা কীভাবে বলে, হাই স্পিড ক্যামেরা। হাই স্পিড ক্যামেরা মানে যেটা শাটার স্পিড অসম্ভব ফাস্ট, এবং এফপিএস যেটাকে বলে আর কি, কত এফপিএস। ধরেন আমি এখন যে ভিডিওটা আপনার সাথে যে ক্যামেরা, এটা হচ্ছে ধরেন 50 এফপিএস, 60 এফপিএস, হ্যাঁ, ফ্রেমস পার সেকেন্ডে 50টার মতন ফ্রেম সে নিতে পারে। সে যে ক্যামেরা দিয়ে করছিল সেটা হচ্ছে 15,000 এফপিএস। ওইটা দিয়ে সে আসলে ওই যে বাদুর যে উড়ে যায় সেটা শুটিং করছিল, এবং সেটা অসম্ভব স্লো মোশনে যাচ্ছিল। এত ভালো শুটিং আমি আর জীবনে কোনোদিন দেখিনি, একটা বাদুরের ছবি। তো হি ইজ ডুইং রিয়েলি গুড ওয়ার্ক এক্সপ্রেসিং দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড, এক্সপ্লোরিং দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড। এখানে একজন বিশিষ্ট বিজ্ঞানী চলে আসছেন। বিজ্ঞানী বাবা, এই যে দেখেন, হ্যালো বলে যান। হ্যালো, হ্যালো, একটু মাথাটা উঠায় বলেন। হ্যাঁ, ওইদিকে তাকায় বলেন, বলে হাই। হাই। হাই বলেছ? যাও, এবার মামা যাও। রেডি হয়ে চলে এসো আবার পরে। ওকে, সো ওয়েল, এটা আসলে গণতন্ত্র এক্স্যাক্টলি। ওয়েল, গণতন্ত্রের একজন বলতেছেন গণতন্ত্রের বিড়ম্বনা, ওই যে বোটি ম্যাকবোট ফেস সম্পর্কে যে তার কমেন্টটা, ইটস রিয়েলি ইম্পর্টেন্ট কিন্তু, কারণ এই মুহূর্তে পৃথিবীতে গণতন্ত্র বিষয়ে এক ধরনের এক ধরনের কি জানি বলে ইংরেজিতে শব্দটা, সেকেন্ড থট বলে এটাকে ইংরেজিতে, বাংলায় বলে সম্ভবত নতুন করে চিন্তা হচ্ছে, বা এক ধরনের দ্বিমত বলা যায় না, যে গণতন্ত্রের কারণে ইংল্যান্ডে ব্রেক্সিট হইতে পারছে, গণতন্ত্রের কারণে ট্রাম্প না জাতীয় পদার্থ আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারছে। এই দুইটা বিষয়ে গণতন্ত্র নিয়ে আসলেই টেনশনের বিষয়। বাংলাদেশে দেখেন, বাংলাদেশে কী অবস্থা। বাংলাদেশ শেখ হাসিনা আসলো মিলিটারির সাথে এক ধরনের চুক্তি করে, এসে এই যে এসে ঘেরে বসলো, আর নানার নাম নাই। এবং শুধু তাই না, সে গণতন্ত্র চালু থাকতে পারে এই ধরনের সমস্ত কিছু সে ধ্বংস করে ফেলতেছে। বিরোধী দল ধ্বংস করে ফেলতেছে, বাক স্বাধীনতা ধ্বংস করে ফেলতেছে, প্রেস ধ্বংস করে ফেলতেছে, তারপরে মানুষের ভিতরে ভয় ঢুকাই দিচ্ছে, একটার পর একটা কালা কানুন আনতেছে। নর্মালি ডিক্টেটররা যেটা করে, ডিক্টেটরশিপের যা যা কাজকর্ম সব করতেছে, কিন্তু আমরা গণতান্ত্রিক সরকার, বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক সরকার, ইটস আ ফার্স। সো গণতন্ত্র বিষয়ে অনেক ধরনের কথাবার্তা চলতেছে। আমার ভিডিও হচ্ছে 24 FPS। ইয়াস, আমার ভিডিও 24 FPS, কারণ হচ্ছে আমি ভিডিও আপলোড করতেছি ফেসবুকে, এবং ফেসবুক এটাকে ডাউন স্কেল করতেছে 720p। 720pতে আপনারা দেখতেছেন, কিন্তু আমি আপলোড করতেছি 1080pতে। হ্যাঁ, 1080pতে তো 50fps আপলোড করতেছি, বাট আনফর্চুনেটলি ফেসবুক এটাকে ডিস্কেল করতেছে আর কি। সো দ্যাটস দ্য কেস। আপনি বোঝা যাচ্ছে FPS বুঝেন, উইচ ইজ গুড। হ্যাঁ, বিজ্ঞানী মাঝে মাঝে এসে উঁকি দিয়ে যায়। গণতন্ত্র গুমরাহির পথে। ইয়েস ভাই, পুত্রের ব্রিটিশ অ্যাকসেন্ট আসবে না তো কি আসবে? ব্রিটেনে থাকে, এখানকার নার্সারিতে যায়, স্কুলে যায়, এবং সারাদিন বসে বসে ওই যে ইউটিউবে ইংলিশই তো দেখে। বাচ্চারা যে আমি একটু বাংলা শিখাবো, সেটার আমি তো বাংলা নিজের পেটের ভিতর থেকে শেখাতে পারবো না। আমি একটা মানুষ বাংলা বলতে পারি, কিন্তু একটা প্রবাদ আছে না, যে একটা বাচ্চা বড় করতে আস্ত একটা গ্রাম লাগে। একজন মানুষ, একটা ফ্যামিলি, শুধু বাচ্চা অনেকেই লাগে। এখন আনফর্চুনেটলি আমরা যেহেতু বিদেশা, এখানে তো আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী বাংলাদেশে, এটা হয়তো বাংলাদেশের পাড়া প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, বাইরে বিভিন্ন রকম বিষয় আছে, সবখানে গেলে বাচ্চাটা বাংলা শুনতো। প্লাস টেলিভিশনে বাংলা আছে, অথবা ইউটিউবে বাংলা যদি ক খ গ ঘ অথবা বিভিন্ন রকম
থাকতো, যেটা ইংরেজির আছে। কিন্তু ইংরেজি শিখাইতে হইলে আপনাকে কোনো কষ্ট করতে হবে না, খালি ইউটিউব খুলে দেবেন, ইউটিউবের মধ্যে বাচ্চাদের শেখার মতো সব কিছু তারা তৈরি করে রেখে দিচ্ছে ইংরেজি ভাষায়। মানলাম যে ইংরেজি ভাষা অসম্ভব শক্তিশালী, কিন্তু সেই তুলনায় বাংলার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এটা যে কত কষ্টের একটা ব্যাপার। আম, আজকেও আমি জানলাম, অনেকদিন ধরে এটা পিছিয়ে লেগেছিলাম, আজকে মাত্র জানলাম যে আপনারা জানেন অ্যামাজনের যে কিন্ডল আছে না, বইটা, সরি ডিভাইসটা, অ্যামাজন কিন্ডল ডিভাইসে তো বই পড়া যায়, তাই না? এতদিন পর্যন্ত কিন্তু বাংলা বই পড়া যাইতো না। এখন অনেকে বলবেন, খারান আমরা তো বাংলা পড়তে পারি। হ্যাঁ, আপনারা বাংলা পড়তে পারেন কিভাবে? আপনারা একটা পিডিএফ লোড করেন, তারপর পিডিএফটাকে ওপেন করেন। এটা কিন্তু আসলে প্রকৃত বই পড়া না। বই পড়া হচ্ছে ইবুক ফরম্যাটে থাকবে, এবং আপনি যখন এভাবে করে টান দিবেন, পিঞ্চ করবেন, আপনার তো আইসাইটের ব্যাপার আছে, আপনি ধরেন লেটার বড় করলেন, তখন বই অটোমেটিক্যালি রিফরম্যাট হয়ে যাবে। হ্যাঁ, ওইটা হচ্ছে একটা প্রপার ইবুক ফরম্যাট। বাংলা সাপোর্ট করতো না, বাংলা এখনও সাপোর্ট করে না। কিন্তু আমার রাগটা কেন হয়েছে জানেন? আজকেই খবর আসছে যে অ্যামাজন ইন্ডিয়ান 5টা ভাষাকে, তাদের বই 5টা ভাষাকে এখন থেকে সাপোর্ট করবে। পুরো ইন্টারনেট কিন্তু বাংলা সাপোর্ট করে, তাই না? আপনি ইন্টারনেটে বাংলা লিখতে পারেন, আপনি ইন্টারনেটে বাংলা ওয়েবসাইট করতে পারেন, সব কিছু পসিবল ইন্টারনেটে। গুগলেও মোটামুটি পসিবল, অ্যান্ড্রয়েডে তো আমরা বাংলা লিখি ইদানিং। কিন্তু অ্যামাজন কিন্ডলে এটা অ্যালাউ করতেছিল না। তারা ইন্ডিক ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করা শুরু করছে, কিন্তু 5টা ভাষা দিয়ে। সেই ভাষাগুলো কি? তামিল, মালায়ালাম, হিন্দি, এরকম আরও 2টা, আমি এত নাম মনে রাখতে পারছি না। 5টা ভাষা তারা করছে, কিন্তু বাংলা দিতেছে না। আপনি কি বুঝতে পারেন এটা কত বড় একটা লজ্জার ব্যাপার? একটু গবেষণা করে দেখেন, একটু খুঁজে দেখেন। আমি আজকেও টুটুল ভাইয়ের সাথে কথা বলতেছিলাম এটা নিয়ে। টুটুল ভাই তো এখন ইউরোপে আছে, এবং উনি রিসেন্টলি পাবলিশিং ইন্ডাস্ট্রির একটা বিশাল পুরস্কার উনি পাইছে, ভালো একটা পুরস্কার পাইছে, যে বাক স্বাধীনতা বিষয়ক। তো ওনাকে আমি বলতেছিলাম যে আপনি তো অ্যাকচুয়ালি চেষ্টা করতে পারেন টু ডু দ্যাট। তো উনি বলছে চেষ্টা করবে, কিন্তু এটা আসলে না, 17 কোটি মানুষ বাঙালি, রাইট? কলকাতায় আছে আরও কত, ধরেন অ্যাটলিস্ট 1 কোটি বাঙালি। 18 কোটি বাঙালির বই অ্যামাজন, আপনি বই পাবলিশ করতে পারবেন না কিন্ডলে। আপনি, কারণ কিন্ডল হচ্ছে এখনকার মোটামুটি লিডিং বই পড়ার ডিভাইস। অর্থাৎ বাংলা বই আপনি যদি ইন্টারনেটে পাবলিশ করতে চান, কারণ বাংলা বইমেলা তো মেরে ফেলতেছে, তাই না? বইমেলায় সরকার ইচ্ছে হলেই বলতেছে বন্ধ করে দেব, সরকার ইচ্ছে হলেই বলতেছে জেলে ঢুকাই দেবো, সরকার ইচ্ছে হলেই বই ব্যান করে দিতেছে, গ্রেপ্তার হইতেছে, অথবা পাবলিশারকে মেরে ফেলতেছে, রাইট? সো মানুষজন তো বই পাবলিশ করতে পারবে না। কিন্তু চিন্তা করে দেখেন, যদি একবার ই বুক হিসেবে ডিজিটালি বইগুলো পাবলিশ করতে পারতো, তাহলে কিন্তু হয়তো। রাগের কারণটা হচ্ছে যে বাংলার কোনো সম্মান নাই। 18 কোটি মানুষ বাংলা বলে, অথচ আপনার বাংলা ভাষা সাপোর্ট করে না কিন্ডলে, অথচ বাংলা ভাষা আপনার বই পাবলিশ করা পসিবল না। এই দুঃখ কোথায় রাখবেন, কোন পকেটে রাখবেন আপনি বলেন? রাগ হয়, কিন্তু বললাম তো আমি একজন ব্যক্তি, আমি শিওর আমার মতো এরকম চিন্তা অনেকেই করেন, কিন্তু না, বাঙালি না এক হতে পারে না। বাঙালি কোথায় এক হয় জানেন? মসজিদে যে। দুনিয়া জোড়া যত প্রবাসী বাঙালি আছে, তাদের মিটিং করার কিন্তু অন্য কোনো জায়গা নাই, অন্য কোনো জায়গা নাই। সব হইতেছে মসজিদ। মসজিদে যে তারা কি করে? সব অ্যান্টি বাঙালি কাজ করে, বাংলা এগেনস্টে কাজ করে, আরবি নিয়ে কাজ করে। যাই হোক, আমি আমার মাথার রাগ চলে যেতেছে। কয়েকটা কমেন্ট দেখি। ট্রায়াল অফ সক্রেটিস সম্পর্কে জানতে চাচ্ছিলাম। আপনি ট্রায়াল অফ সক্রেটিস এখানে লেখছেন, গুগলে সার্চ দেন, জেনে যাবেন। আমি কি বলবো, আমি নিজেও জানি না জিনিসটা দিয়ে আপনি কি বোঝাচ্ছেন। এটা কি কোনো সিনেমা? ইমরোজ আহমেদ বলছেন, বাংলাদেশের গণতন্ত্র অনেক বিপদ ডেকে আনে। 2001 সালে যেভাবে দেশের সংখ্যালঘু উৎখাত করা হয়েছে এবং হত্যা করা হয়েছে, সেটা আবার হতে পারে। সেটা আবার হতে পারে মানে? সেটা তো হচ্ছে, চোখের সামনে হচ্ছে না? এখনই তো হয়ে যাচ্ছে। ইউনো কি করবেন? না, তবে মানে আমার বাচ্চার বাংলা শেখানো নিয়ে আমি তো অবশ্যই, আমি একজন বাঙালি, বাঙালি প্রেমিক, এবং আমি চাই আমার ছেলে আমার মতন বাংলা বলবে, আমার মতো বাংলা। শুধু তো বলা তো না, বাংলা তো ভাষার তো 4টা এলিমেন্ট, তাই না? আপনি বুঝতে পারতে হবে, আপনি বলতে পারতে হবে, আপনি পড়তে পারতে হবে, এবং আপনি লিখতে পারতে হবে, রাইট?
অনেকে মনে করে আমার ছেলে বাংলায় কথা কইতে পারে, বাংলায় মাত করতে পারে, বাংলায় বুঝতেও পারে, তাহলে তো লাভ হলো না রে বাবা। এটা তো প্রথম কথা, আপনি সিলেটি বলতেছেন অথবা চিটাঙ্গা বলতেছেন অথবা আপনার হোয়াট এভার ভাষা, বাট আপনি ছেলেকে একটু বাংলা লিখতে বলেন অথবা ছেলেকে বাংলা একটা পড়ে দেখতে বলেন, তারা পারবে না, কারণ আপনারা কোনোদিন চেষ্টা করেন নাই। আমি জানি না কতটুকু চেষ্টা করতে পারবো, কারণ হচ্ছে বললাম তো, এন্ড অফ দ্য ডে বাংলাদেশে কি আমরা নিজেরা বসে বসে বাচ্চাদেরকে সব আমরা স্কুলে পাঠাই, আমাদের সবাই মিলে করে, আমরা বেসিক হয়তো অক্ষর জ্ঞানটা দিয়ে দিই, কিন্তু সেটাও এন্ড অফ দ্য ডে বাচ্চাদের শেখার জন্য দায়িত্বটা স্কুলের বা কোনো ধরনের শিক্ষা ব্যবস্থার। এখানে আমরা আমাদের জীবন অনেক কঠিন, তাই না? যারা বিদেশে থাকেন তারা ভালো করে জানেন যে যারা দেশের বাইরে থাকে তারা জীবন আসলে কত কঠিন। তো সেই কঠিন জীবনের ভিতরে আমরা পেটের দায় খাটনি টাটনি করার পরে আবার বাচ্চাকে স্কুল, ইংরেজি স্কুলের সমস্ত কিছু করার পরে আবার বাংলা শেখানো, এটা যে সম্ভব না, এটা সবাই যারা অলরেডি বাচ্চা বড় করেন তারা অলরেডি জানেন, এবং যারা হাসতেছেন বলে ভাই পারবা না, আইদার তুমি দেশে চলে যাও অথবা হার মেনে নাও। এখন কথা হচ্ছে হার মানতে তো ইচ্ছা করে না, হার মানতে তো পারি না, এটা হচ্ছে কথা আর কি। ইমরোজ আহমেদ বলছেন, তবে এখনও যে হচ্ছে না সেটা অস্বীকার করি না, তবে ভেবে দেখেন এই দেশে আমার মনে হয় এখনও গণতন্ত্রের জন্য তৈরি হয় নাই। গণতন্ত্রের জন্য শিক্ষিত একটা সমাজ লাগে। হ্যাঁ, গণতন্ত্রের জন্য শিক্ষিত সমাজ লাগে, কিন্তু শিক্ষিত সমাজ আসবে কই থেকে? এটা তো চিকেন অ্যান্ড এগ সিচুয়েশন হয়ে গেল, তাই না? ডিম আগে না মুরগি আগে? আপনার গণতন্ত্র আসলে তখন শিক্ষা দীক্ষা আসবে, শিক্ষা দীক্ষা হইলে গণতন্ত্র আসবে। তো কোনোটা যদি না আসে কী হবে? তরবারি আসবে, যেটা অলরেডি আসতেছে এবং সেভাবেই গণহারে চলতেছে। 300 মিলিয়ন বেঙ্গলি ইন দ্য ওয়ার্ল্ড, মানে 300 মিলিয়ন মানে কত? 30 কোটি বাঙালি পুরো পৃথিবী জুড়ে আছে, তাই না? তো 30 কোটি বাঙালি, আপনি পৃথিবীর জনসংখ্যার মধ্যে ভাষার আপনার গুরুত্ব বিচার করলে কিন্তু মোটামুটি একটা বড় উচ্চ পর্যায়ে আছে। সেই তুলনায় কিন্তু বাংলার কোনো রকমই ম্যানিফেস্টেশন নাই, তাই না? এটা খুবই লজ্জার বিষয়। অমর আসাদ বলছেন, অ্যামাজনের কথা বাদ দেন, সম্মান আমরা দিই। ব্লগে সবাই সবার বানান ভুল ধরিয়ে ঠিক করে দিতাম, এখন ফেসবুক সেলিব্রিটিদের বানান ভুলতে গেলে মাইন খায়, কেউ কেউ ব্লক মারে। এক বন্ধু আজকে বলতেছিল, একটা ডটেড কন্ডমেও এত ডট নাই যতটা না কিছু মানুষের লেখায় থাকে। বিরাম চিহ্ন এবং বানানের মায়েরে বাপ করার দায় এবং ঠিক করে দিতে চাইলে ব্লগ রাগ করার দায় কারে দিবেন? এটাই, ইউ রাইট। সেলিব্রিটিদের কথা বললেন না, সেলিব্রিটিদের সিটিএন। ইমরোজ আহমেদ বলছেন, আমার বাসায় ছেলেকে বাংলায় কথা বলায়, আমি আর ওর মা বাংলায় কথা বলি, বাইরে গেলে ইংরেজি শিখুক কিন্তু ঘরে বাংলা বলুক, এটাই চাই। ঠিক আছে, ইউ আর ডুইং ওয়েল, আই এনকারেজ ইউ। পয়েন্ট হচ্ছে যে বাংলায় কথা তো বলতেই পারবে, বাংলায় কথা বলবে, শিখবে, কিন্তু কথা হচ্ছে এটাকে কিন্তু সে আপনার সাথে কথা বলার জন্য একটা মিডিয়াম হিসেবে ইউজ করবে। বাংলা যে বলতেছিলাম যে 4টা এলিমেন্ট, লেখা এবং পড়া, এই দুটো কিন্তু বিদেশে বসে করা রিয়েলি রিয়েলি ডিফিকাল্ট। আই ডোন্ট নো হাউ টু মেক ইট হ্যাপেন, এবং এটা দেয়ার হ্যাজ টু বি এ ওয়ে, দেয়ার হ্যাজ টু বি এ বেটার ওয়ে, জাস্ট আমরা হয়তো উদ্ভাবন করতে পারি নাই। এবং এই প্রবলেমটা কিন্তু শুধু আমাদের তা না, দেশের বাইরে চলে আসছে এই ধরনের প্রবাসী প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা ভাষা গোষ্ঠীরই এই সমস্যা। তারা কীভাবে প্রবলেমগুলো সলভ করে? আই ডোন্ট নো, তারা কি আদৌ প্রবলেমগুলো সলভ করে? করতে পারলে তো ভালো হইতো, কারণ বাংলা যে ভাষা, বাংলার পৃথিবীতে অনেক ভাষার অনেক ধরনের ব্যাপার আছে, ধরেন, কিন্তু বাংলার মতো একটা ভাষার যে পরিমাণ শত্রু, এত শত্রু কিন্তু আমার মনে হয় আর কোনো ভাষার নাই। ইসলাম হইতেছে বাংলার সবচেয়ে বড় শত্রু, এটা আপনারা মানেন কিনা জানি না, বাট বাঙালিত্ব এটা ইসলামের প্রথম চক্ষুশূল। বাঙালিত্ব ইসলামের কাছে হচ্ছে হিন্দুবাণী। সো ইসলাম যেখানেই বাংলা উঠতেছে, এই ধরনের কোনো এলিমেন্ট দেখবে, সেখানে ইসলামের যে হাজির হবে। এবং ইসলাম বলতে আপনারা শুধু বাংলাদেশের হুজুররা ইসলাম ভাবেন না, ইসলাম ওয়ার্ল্ড ওয়াইড যে গ্লোবাল ইসলাম, এবং এটা শুধুমাত্র যে সৌদি আরবে ইসলাম তাও কিন্তু না, এটা হচ্ছে আপনার আমেরিকা এটার সাথে জড়িত, এবং ওই ইসলামকে তারা সাপোর্ট করে। কেন করে? কারণ আমেরিকা চায় না যে আমেরিকা মানে কি আপনার ওয়েস্টার্ন যে হেজিমনি, ওইটার সাথে কম্পিটিশন করে অন্যান্য কোনো কালচার উঠে দাঁড়াক, চায় না। সে ইসলামকে দিয়ে দিচ্ছে, ইসলাম হচ্ছে এক ধরনের ভাইরাস, লুটে পুটে খাওয়ার মতন এলোমেলো করে দিচ্ছে সবখানে, এই আর কি। আসাদ ভাইয়ের সাথে একমত।
দেশে যে কোনো সমস্যা ব্যাংকে টাকা জমা দেওয়ার ফর্মেও ইংরেজিতে ছাপানো থাকে। আমি নিজে ইংরেজি গ্র্যাজুয়েট, ইংরেজি নিয়ে অপ্রয়োজনীয় এসব আদিক্ষেতা দেখলে নিজেরই লজ্জা লাগে। হ্যাঁ, এবং এটা কিন্তু এমনি এমনি হয় নাই। ইংরেজি এবং ইসলাম মিলে বাংলাকে একদম মেরে ফেলতেছে। কারণ এন্ড অফ দ্য ডে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল ছিল বা বেঙ্গল ছিল, এই অঞ্চলের মানুষ কিন্তু অনেক বেশি চিন্তাশীল ছিল। আপনাদের একটা ঘটনা মনে আছে কিনা জানি না, যাদের মনে আছে 1911 সালে 1911 সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের রাজধানী কিন্তু ছিল কলকাতা। আপনারা জানেন মনে হয়। 1911 সালে এটা সরায় দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল, রাইট? কেন নিয়ে যাওয়া হয়েছিল? এবং সেই যে নিয়ে গেল তারপরের থেকে বাংলার দশা পতন হওয়া শুরু করলো। বাংলার যে উত্থান হয়েছিল, যে আধুনিক বাংলার যে উত্থান, এটার সাথে কিন্তু ব্রিটিশদের ওই কলকাতায় তাদের রাজধানী থাকার একটা সম্পর্ক আছে। তারা একটা ক্লাস তৈরি করছিল, এক ধরনের সেমি এডুকেটেড ক্লাস। সেই ক্লাসের হাতে কিন্তু বাংলার আমরা বাংলা সাহিত্যের যেই দেখি সেটার সাথে এটা জড়িত। আমি সাহিত্য বোদ্ধা না, আমি যা বলতেছি পুরাটা হইতেছে এক ধরনের কলোকিয়ালস ফর্মে বলতেছি। বাট যেদিন থেকে আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলনে, আমি ব্রিটিশ বিরোধী আন্দোলন খারাপ বলতেছি না, বাই দ্য ওয়ে, ব্রিটিশরা আমাদেরকে টের পাইছে যে বাঙালি বুঝে ফেলে সব কিছু, এই কারণে বাঙালিকে দমন করতে হবে। 76-এর মনন্তরে যে মানুষগুলোকে মারছে, আপনার না খাওয়ায় মারছে সিস্টেমেটিক্যালি বাঙালিকে শেষ করে দেওয়ার জন্য। তারপরে পাকিস্তানিরা আসছে সিস্টেমেটিক্যালি বাঙালিকে শেষ করে দেওয়ার জন্য। পারে না, কিন্তু বাংলার সেই কালচারের বা বাংলার লিটারেচারের সেই পাওয়ার আস্তে আস্তে কমে যাচ্ছে। আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনি বাংলার যে কালচার, সেই কালচার কি এখন আর চর্চা হয়? আপনি চর্চা বলতে যদি বুঝেন যে একটা অনুষ্ঠানের জায়গায় যে একটা নৃত্য হইতেছে, কিছু মানুষ নাচানাচি করতেছে, কিছু গান গাইতেছে, এটা তো হইতেছে একটা স্ট্যাগনেন্ট একটা জিনিস। বাংলা তো ইভলভ করে নাই। বাংলার কালচার ইভলভ করে ছেলেমেয়ের কিন্তু থাকার কথা ছিল। ছেলেমেয়ের বুকের ভিতরে আপনার বাংলার সংস্কৃতি মোরব্বার মতন আপনার থাকার কথা ছিল, সেটা নাই। এবং আমি যখনই দেখি লজ্জা লাগে আমার। আমি এইসব কালচারাল অনুষ্ঠানে যাই না, এইসব কালচারাল, কারণ একই জিনিস। আমি এই গান প্রচুর শুনছি, আমি ওখানে যে আবার একই জিনিস, সেই একই কয়েকটা বুড়া বুড়া মানুষজন বসে এই তবলা বাজাইতেছে, ই করতেছে। আমি বলতেছি না কালচারটা খারাপ, কিন্তু বাংলার কালচারের এভলিউশন হওয়া উচিত ছিল। হয়তো হবে কোনো দিন, আই ডোন্ট নো, এই আর কি। সো নানানভাবে কালচার মারা যাচ্ছে। হ্যাঁ, অনেকে বলছে বাঙালির অনেক শত্রু। তো যাই হোক, এই যে কেউ একজন আসছে, কেউ আসে, এসে করে কি গণহারে লাইক দিতে থাকে, লাইক দিতে দিতে সমস্ত ঠুসঠাস করে ফুটতে থাকে। কে এটা রে ভাই এরকম করতেছেন? হ্যাঁ, কি দরকার? তো কিচ্ছু দেখা যায় না কমেন্ট। এনিওয়েজ, অনেকক্ষণ ভ্যাবভ্যাব করলাম। কতক্ষণ ভ্যাবভ্যাব করছি দেখি তো, বুঝার উপায় আছে? 57 মিনিট আগে কথা বলা শুরু করছি নাকি আরও বেশি? ও গুডনেস, 58 মিনিট আগে। সো মোটামুটি ঘন্টাখানেক আলাপ করার পর মনে হয় দিনের বারুদ মোটামুটি শেষ হয়ে আসছে। কালকে পারবো কিনা জানি না, কারণ তরুণদার সাথে অরিজিনালি কথা হচ্ছিল, কিন্তু তারপরে ওনার একটু পার্সোনাল প্রবলেম হয়ে গেছে। এখন এটা হয়তো নেক্সট কোনো করতে হতে পারে, কিন্তু যদি পারি আমি ঘোষণা দিব। ফিদেল কাস্ট্রো সম্পর্কে উনি মোটামুটি জানেন, উনি বাম ব্যাকগ্রাউন্ড, এবং উনি ওনার সাথে হয়তো এটা নিয়ে কথা হবে। এই যে আমাদের বিজ্ঞানী আবার আসছে। তুমি কি বাই বাই বলতে আসছো আব্বু? দেখি বসো, এসে বাই বাই বলো। ওই যে ওইদিকে তাকায় বাই বাই বলো, বাই বাই, সি ইউ। হ্যাঁ, ওর একটু ঠান্ডা লাগছে, চুল টুল কাটা দরকার, চুল লম্বা হয়ে গেছে গা। তুমি ঘুমাবে না? ঘুমাবে? ঘুমি হবে? হ্যাঁ, ওকে প্রশ্ন করলে সে উল্টা প্রশ্ন করে, এখনো বুঝে না যে কোনটা প্রশ্ন আর কোনটা উত্তর। ও আচ্ছা, আমি ওখানে আমার যে ফেসবুকে ব্যানার ওটা লাগানো, নট অ্যাফ্রেড, সেটা বানান করে বলতেছে NOTAFRAID। ঠিক আছে, যারা যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীবার দেখা হওয়ার আগ পর্যন্ত আপাতত বিদায় নিচ্ছি। যারা তখন ধৈর্য ধরে শুনলেন, আলোচনায় অংশ নিলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, নিজেদেরকে নিরাপদে রাখুন, এবং এই ভিডিও পছন্দ হলে শেয়ার করেন। ইউটিউবেও উঠে যাবে, ইউটিউবেও সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে হয়তো পরবর্তী ভিডিও অটোমেটিক্যালি আপনার কাছে চলে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, বাই বাই।